আসসালামু আলাইকুম। আজ 12ই মার্চ 2026 বৃহস্পতিবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি জহিরুল ইসলাম টুটুল। শুরুতেই সংবাদ শিরোনাম। ইসরায়েলি গোয়েন্দা সংস্থার কেন্দ্রীয় অফিস ধসিয়ে দিল ইরান। ইরানের সরকার পরিবর্তন সম্ভব, গোপন মার্কিন প্রতিবেদন। ইসরায়েলের বিরুদ্ধে বড় পদক্ষেপ নিল স্পেন। শুরুতেই ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ পরিস্থিতির খবর। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা শিন বেতের সদর দপ্তর ও দুটি বিমান ঘাঁটিতে ড্রোন হামলার দাবি করেছে ইরান। এক প্রতিবেদনে বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। ইরানের সেনাবাহিনীর দাবি অনুযায়ী ড্রোন হামলার লক্ষ্য ছিল তেল আবিবে অবস্থিত শিন বেতের প্রধান কার্যালয় এবং দুটি সামরিক বিমান ঘাঁটি। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি IRNA জানিয়েছে, হামলাগুলো চালানো হয়েছে পালমাচিম ও ওভদা বিমান ঘাঁটিকে লক্ষ্য করে। এর মধ্যে পালমাচিম বিমান ঘাঁটি ভূমধ্য সাগর উপকূলের কাছে ইয়াভেনে শহরের পশ্চিমে অবস্থিত, আর ওভদা বিমান ঘাঁটি ইসরায়েলের দক্ষিণাঞ্চলে অবস্থিত। তবে এই হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে ইসরায়েল কোনো মন্তব্য করেনি। গত 12 দিন ধরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ব্যাপক হামলা সত্ত্বেও ইরানের ক্ষমতাসীন ইসলামী প্রজাতন্ত্রী সরকারের পতনের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছে না ওয়াশিংটন। ইরানের যুদ্ধের সঙ্গে সম্পর্কিত অন্তত 4 জন জ্যেষ্ঠ মার্কিন গোয়েন্দা কর্মকর্তার বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে রয়টার্স। ইরান যুদ্ধ এবং ক্ষমতাসীন ইসলামী প্রজাতন্ত্রের পতনের সম্ভাবনা নিয়ে ইতোমধ্যে বেশ কয়েকটি গোয়েন্দা প্রতিবেদন জমা পড়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তরে। এক মার্কিন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত ইরানের সরকার পতনের কোনো সম্ভাব্যতা বা সম্ভাবনা দেখা যাচ্ছে না। উপরন্তু সাধারণ জনগণের মধ্যে ক্ষমতাসীন ইসলামী প্রজাতন্ত্রের গ্রহণযোগ্যতা বাড়ছে, যা গত ডিসেম্বর-জানুয়ারির সরকার পতন আন্দোলনের সময়ে অনেকাংশে নষ্ট হয়ে গিয়েছিল। গত 28 অক্টোবর তেহরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মধ্য দিয়ে শুরু হয় ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধ। ইরানের পরমাণু প্রকল্প নিয়ে গত 6 ফেব্রুয়ারি থেকে 27 ফেব্রুয়ারি পর্যন্ত 21 দিন ধরে সংলাপ চলে তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে। 27 ফেব্রুয়ারি কোনো প্রকার সমঝোতা চুক্তি ছাড়াই শেষ হয় সেই সংলাপ। তার পরের দিন 28 ফেব্রুয়ারি ইরানে অপারেশন এপিক ফিউরি শুরু করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। ওয়াশিংটনের সঙ্গে তাল মিলিয়ে একই সময়ে ইরানে সামরিক অভিযান অপারেশন রোয়ারিং লায়ন শুরু করে ইসরায়েলও। যুদ্ধের প্রথম দিন 28 অক্টোবর নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ ইরানের অন্তত 40 জন সামরিক ও বেসামরিক শীর্ষ পর্যায়ের কর্মকর্তা। নিহত এই কর্মকর্তাদের মধ্যে ইরানের প্রতিরক্ষা বাহিনীর এলিট শাখা ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC এর কয়েকজন শীর্ষ কমান্ডারও আছেন। গত ডিসেম্বরের শেষ দিকে তীব্র সরকার বিরোধী আন্দোলনে কেঁপে উঠেছিল ইরান। প্রায় 15,000 মানুষকে হত্যার মধ্য দিয়ে 2026 সালের জানুয়ারির মাঝামাঝি সেই বিক্ষোভ দমন করে তেহরান ক্ষমতাসীন ইসলামী প্রজাতন্ত্রী সরকার। ইরানে হামলা শুরুর কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের জনগণকে ক্ষমতা দখলের আহ্বান জানিয়ে একটি ভিডিও বার্তাও পোস্ট করেছিলেন। তবে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর পর তার ছেলে মোজতবা খামেনিকে সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করে ইরানের প্রভাবশালী সংস্থা অ্যাসেম্বলি অব এক্সপার্ট। IRGCর যেসব শীর্ষ কমান্ডার এবং যেসব জ্যেষ্ঠ কর্মকর্তা নিহত হয়েছেন তাদের শূন্য পদও অনেকাংশে পূরণ করা হয়েছে ইতোমধ্যে। এক মার্কিন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, ইসরায়েল কোনোভাবেই চায় না যে ইরানে ইসলামী প্রজাতন্ত্রী সরকার টিকে থাকুক। আবার যুদ্ধের এই পর্যায়ে প্রেসিডেন্ট ট্রাম্প ইরানে স্থলবাহিনী পাঠাতে ইচ্ছুক নন। মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন, ইসলামী প্রজাতন্ত্রী সরকারের প্রধান শক্তি IRGCকে দুর্বল করতে বিদ্রোহী কুর্দ যোদ্ধাদের মাঠে নামানোর চিন্তাভাবনা করছিল যুক্তরাষ্ট্র। ইতিমধ্যে ইরাকে কুর্দ নেতাদের সঙ্গে এই ইস্যুতে মার্কিন কর্মকর্তাদের বৈঠকও হয়েছে। ইরানের বিদ্রোহী কুর্দ বাহিনীর মূল ঘাঁটি পার্শ্ববর্তী দেশ ইরাকে। সীমান্ত পেরিয়ে এসে ইরানের নিয়মিত প্রতিরক্ষা বাহিনী ও IRGCর ওপর হামলা চালায় কুর্দ বাহিনী। ইরানের কুর্দি রাজনৈতিক দল কোমালা পার্টি এবং 6টি কুর্দি রাজনৈতিক দল গঠিত জোটের নেতা আবদুল্লাহ মুহতাবি গতকাল বুধবার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, আমাদের লক্ষাধিক কুর্দ সেনা IRGCকে মোকাবেলা করতে প্রস্তুত। যুক্তরাষ্ট্র একবার সংকেত দিলেই তারা দলে দলে ইরানে প্রবেশ করা শুরু করবে। তবে মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন, এই ইস্যুতেও দ্বিধা দ্বন্দ্বে ভুগছে যুক্তরাষ্ট্র। কারণ কুর্দি সশস্ত্র গোষ্ঠীগুলোর সদস্য সংখ্যা, তাদের দক্ষতা এবং তাদের হাতে থাকা গোলাবারুদ IRGCর জন্য কার্যকর হুমকি সৃষ্টি করতে পারবে কিনা তা নিয়ে ব্যাপকভাবে সন্দিহান ওয়াশিংটন। তাছাড়া প্রেসিডেন্ট ট্রাম্পও এর পক্ষে নন। ইতিমধ্যে তিনি বলেছেন যে তিনি চান না কুর্দি যোদ্ধারা ইরাক থেকে ইরানে প্রবেশ করুক। এই অবস্থায় যুক্তরাষ্ট্রের পরবর্তী করণীয় প্রসঙ্গ জানতে হোয়াইট হাউসে যোগাযোগ করেছিল রয়টার্স, কিন্তু হোয়াইট হাউসের কোনো মুখপাত্র এই ব্যাপারে কোনো
কোনো কথা বলতে রাজি হননি। ফিলিস্তিনি স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি এবং ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা তীব্র বিরোধিতা করে এবার তেল আবিব থেকে নিজেদের রাষ্ট্রদূত স্থায়ীভাবে প্রত্যাহার করে নিয়েছে স্পেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এই পদক্ষেপের মাধ্যমে ভূমধ্যসাগরীয় দেশ স্পেনের সঙ্গে ইসরায়েলের দীর্ঘদিন কূটনৈতিক টানাপোড়েন এখন চূড়ান্ত বিচ্ছেদের রূপ নিল। স্পেনের সরকারি গেজেট জানানো হয়েছে, ইসরায়েলে নিযুক্ত স্প্যানিশ রাষ্ট্রদূতের পদটি আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত করা হয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে তেল আবিবে স্পেনের দূতাবাস কোনো পূর্ণাঙ্গ রাষ্ট্রদূতের পরিবর্তে একজন চার্জ দ্য অ্যাফেয়ার্স বা অন্তর্বর্তীকালীন কর্মকর্তার মাধ্যমে পরিচালিত হবে। মূলত গাজা যুদ্ধ ও মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনাকে কেন্দ্র করে মাদ্রিদ ও তেল আবিবের মধ্যে যে দেয়াল তৈরি হয়েছিল, এই সিদ্ধান্তের মাধ্যমে তা আরও প্রকট হলো। গাজা উপত্যকায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই স্পেনের বামপন্থী সরকার ইসরায়েলি সামরিক অভিযানের কড়া সমালোচনা করে আসছে। গত বছরের সেপ্টেম্বরে মাদ্রিদ সরকার এক ঐতিহাসিক সিদ্ধান্তে জানায়, গাজা যুদ্ধে ব্যবহারের জন্য কোনো ইসরায়েলি অস্ত্র বহনকারী বিমান বা জাহাজ স্পেনের আকাশসীমা ও সমুদ্র বন্দর ব্যবহার করতে পারবে না। এই সিদ্ধান্তকে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার ইহুদি বিদ্বেষ পদক্ষেপ বলে আখ্যা দিলে দুই দেশের সম্পর্কের সুতা ছিঁড়তে শুরু করে। বিরোধের মাত্রা আরও বেড়ে যায় গত মে মাসে, যখন স্পেন আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি প্রদান করে। এর প্রতিবাদে ইসরায়েলও তাৎক্ষণিকভাবে স্পেন থেকে নিজেদের রাষ্ট্রদূত প্রত্যাহার করে নিয়েছিল। ফলে গত কয়েক মাস ধরেই দুই দেশের কূটনৈতিক যোগাযোগ ছিল অত্যন্ত সীমিত। এর মধ্যে গত 28 ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক হামলা শুরু হওয়ার পর স্পেন আন্তর্জাতিক মহলে এই সংঘাতের তীব্র নিন্দা জানায়। এই প্রতিবাদের প্রতিক্রিয়ায় চলতি মার্চের শুরুতে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার স্পেনকে স্বৈর শাসকদের সহযোগী বলে অভিযুক্ত করেন। বিশ্লেষকরা মনে করছেন, স্পেনের এই পদক্ষেপ অন্যান্য ইউরোপীয় দেশগুলোকেও ইসরায়েল ইস্যুতে নতুন করে ভাবতে বাধ্য করবে। বিশেষ করে আয়ারল্যান্ড ও নরওয়ের মতো দেশগুলো, যারা ইতোপূর্বেই ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে, তারাও স্পেনের পথে হাঁটতে পারে। বর্তমান পরিস্থিতিতে দুই দেশের মধ্যে বাণিজ্য ও গোয়েন্দা তথ্য বিনিময়ের ক্ষেত্রগুলো হুমকির মুখে পড়েছে। পবিত্র রমজান মাসে টানা 12 দিন আল আকসা মসজিদ বন্ধ রাখায় ইসরায়েলের প্রতি তীব্র নিন্দা জানিয়েছে মধ্যপ্রাচ্য সহ মুসলিম বিশ্বের 8টি দেশ। এই ঘটনার নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসও। এক যৌথ বিবৃতিতে কাতার, জর্ডান, ইন্দোনেশিয়া, তুরস্ক, পাকিস্তান, সৌদি আরব, মিশর ও সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীরা বলেন, জেরুজালেমে পুরনো শহর ও সেখানে অবস্থিত উপাসনালয়ে ফিলিস্তিনিদের প্রবেশে ইসরায়েলের আরোপিত নিষেধাজ্ঞা আন্তর্জাতিক মানবিক আইন এবং ধর্মীয় স্থানে অবাধ প্রবেশাধিকারের নীতির স্পষ্ট লঙ্ঘন। বিবৃতিতে বলা হয়, আল আকসা মসজিদ বা আল হারাম আল শরীফ এলাকায় ইসরায়েলের এই পদক্ষেপ অবৈধ ও অযৌক্তিক। মন্ত্রীরা এই ধরনের সিদ্ধান্তের প্রতি তাদের সম্পূর্ণ প্রত্যাখ্যান ও নিন্দা জানান। তারা আরও বলেন, দখলকৃত জেরুজালেম কিংবা সেখানকার ইসলামিক ও খ্রিস্টান ধর্মীয় স্থানের উপর ইসরায়েলের কোনো সার্বভৌমত্ব নেই। বিবৃতিতে আরও বলা হয়, আল আকসা মসজিদের পুরো এলাকা শুধুমাত্র মুসলমানদের জন্য নির্ধারিত। জর্ডানের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীন জেরুজালেম ওয়াকফ ও আল আকসা বিষয়ক দপ্তরই এই স্থানের বৈধ ও একমাত্র প্রশাসনিক কর্তৃপক্ষ। পররাষ্ট্রমন্ত্রীরা ইসরায়েলকে অবিলম্বে আল আকসা মসজিদের ফটক বন্ধ রাখার, জেরুজালেমের পুরনো শহরে প্রবেশের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার এবং মুসল্লিদের মসজিদে প্রবেশে বাধা না দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলের চলমান লঙ্ঘন বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে আহ্বান করা হয়। এদিকে ইসরায়েলি বাহিনী বলছে, ইরানের সঙ্গে চলমান যুদ্ধের কারণে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে পুরনো শহরে প্রবেশ ও ইবাদতে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। তবে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার জানিয়েছে, আল আকসা মসজিদ বন্ধ রাখা ফিলিস্তিনিদের অধিকারের স্পষ্ট লঙ্ঘন। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা এই তথ্য জানায়। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসও এই ঘটনার নিন্দা জানিয়েছে। তারা বলছে, এটি ইতিহাসে একটি বিপজ্জনক নজির এবং ধর্মীয় স্বাধীনতার স্পষ্ট লঙ্ঘন। দর্শক, এবার অন্যান্য খবর। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা ও শিয়া মুসলিম ধর্মগুরু আয়াতুল্লাহ সৈয়দ আলী হুসাইনি খামেনির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশের জাতীয় সংসদ। বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে এই শোক প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। অধিবেশনের শুরুতেই আয়াতুল্লাহ খামেনির কর্মময় জীবন ও রাজনৈতিক সংগ্রামের উপর ভিত্তি করে একটি বিস্তারিত শোক প্রস্তাব উত্থাপন করা হয়। প্রস্তাবে বলা হয়, খামেনির মৃত্যুতে বিশ্ব একজন মহান নেতা, বিচক্ষণ ব্যক্তিত্ব ও প্রভাবশালী ধর্মীয় নেতাকে হারিয়েছে। তার বিদেহী আত্মার শান্তি কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সহমর্মিতা প্রকাশ করে সংসদ। শোক প্রস্তাবে উল্লেখ করা হয়, 1939 সালের 19 এপ্রিল ইরানের মাশহাদে জন্মগ্রহণ করেন আলী খামেনি। 2026 সালের 28 ফেব্রুয়ারি 86 বছর বয়সে তিনি
তিনি শাহাদত বরণ করেন। তার মৃত্যুতে ইরানে 7 দিনের সরকারি ছুটি ও 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। তার শিক্ষা জীবন ও রাজনৈতিক উত্থান নিয়ে বলা হয়, মাশহাদের ইসলামী বিদ্যালয়ের প্রাথমিক শিক্ষা শেষে তিনি নাজাফ ও কোমের উচ্চতর শিক্ষা কেন্দ্রে ধর্মতাত্ত্বিক পড়াশোনা করেন। সেখানে থাকাকালীন আয়াতুল্লাহ রুহুল্লাহ খামিনির সান্নিধ্যে আসেন এবং শাহ শাসনের বিরুদ্ধে আন্দোলনে জড়িয়ে বেশ কয়েকবার কারাবরণ করেন। 1979 সালের ইসলামী বিপ্লবের পর খামিনি ইরানের রাষ্ট্রীয় কাঠামো গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি 1980 সালে প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব পালন করেন এবং ইরান ইরাক যুদ্ধের সময় ইসলামী বিপ্লবী বাহিনী IRGCর তত্ত্বাবধায়ক হিসেবে কাজ করেন। 1989 সালে খামিনির মৃত্যুর পর তিনি ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচিত হন। তার অধীনে IRGC একটি শক্তিশালী প্রতিরক্ষা ও রাজনৈতিক প্রতিষ্ঠানে পরিণত হয়। সংসদীয় রেওয়াজ অনুযায়ী এই শোক প্রস্তাবটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভাষান্তর করে ইরানের প্রয়াত নেতার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের কাছে প্রেরণ করা হবে। দর্শক, এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, আসুন আমরা মাসের 1-2 দিন নিজেকে ছুটি দেই, বিরত রাখি। নাগরিক ব্যস্ততার মধ্যে অনেক সময়ই আমরা হাঁপিয়ে উঠি। এই হাঁপিয়ে ওঠা থেকে নিজেকে বাঁচিয়ে নিয়ে আবার অনুপ্রেরণায় ভরপুর হতে চাইলে অবশ্যই ছুটি দিতে হবে ব্যস্তময় সকল কাজ থেকে। মাসের 2-1 দিন যদি আপনি এই চর্চাটা করেন, তাহলে আপনার লাভ হবে। আপনি নতুন করে উদ্যম ফিরে পাবেন, অনুপ্রাণিত হবেন সেই একদিনের ছুটি থেকে। সুতরাং আসুন, এই ব্যস্ততার মধ্যেও আমরা নিজের জন্য সময় বের করি, সবুজে থাকি, অরণ্যে যাই, প্রকৃতি দেখি, খোলা মাঠে দাঁড়াই, অথবা সাগরের পাড়ে দাঁড়িয়ে শ্বাস নেই। সবাই ভালো থাকুন, শুভেচ্ছা নিরন্তর। এবার আন্তর্জাতিক সংবাদ। আন্তর্জাতিক বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালী দিয়ে ভারতের 2টি ট্যাঙ্কার জাহাজকে যাওয়ার অনুমতি দিয়েছে ইরান। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে ভারতীয় সংবাদ মাধ্যম ইকোনমিক টাইমস। ওই 2 ট্যাঙ্কার জাহাজের নাম পুষ্পক এবং পরিমল। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে ইকোনমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, গত মঙ্গলবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘচির সঙ্গে টেলিফোনে কথা হয়েছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের। এই ফোনালাপের জেরেই পুষ্পক ও পরিমলকে হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে ইরান। এদিকে গত বুধবার হরমুজ প্রণালীতে থাইল্যান্ডের পতাকাবাহী একটি কার্গো জাহাজে হামলা চালিয়েছিল ইরানের প্রতিরক্ষা বাহিনী। এতে জাহাজটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং 3 জন নাবিক নিখোঁজ হন। সেই হামলার পর উদ্বেগ প্রকাশ করে একটি বিবৃতি দিয়েছিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। সেই বিবৃতিতে বলা হয়েছিল, জাহাজটি ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের কান্দালা বন্দরের দিকে আসছিল এবং যে 3 জন নাবিক নিখোঁজ হয়েছেন তাদের মধ্যে ভারতের নাগরিক ছিলেন। তারপর আজ বুধবার হরমুজ প্রণালী দিয়ে 2 ট্যাঙ্কার জাহাজকে নিরাপত্তা প্যাসেজ দিল ইরান। অবশ্য ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, গত 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে সৈয়দ আব্বাস আরাঘচির সঙ্গে নিয়মিত যোগাযোগ হচ্ছে এস জয়শঙ্করের। আরব সাগর এবং পারস্য উপসাগরকে যুক্ত করা হরমুজ প্রণালী আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ রুট। প্রতিদিন বিশ্বের যত তেল ও তরল গ্যাসবাহী জাহাজ চলাচল করে, সেসবের 20% এই রুট ব্যবহার করে। হরমুজ প্রণালীকে জ্বালানির বৈশ্বিক দরজাও বলা হয়, কারণ মধ্যপ্রাচ্যের তেল উৎপাদনকারী দেশগুলো এই পথ ব্যবহার করেই তাদের তেল রপ্তানি করে। হরমুজ না থাকলে মধ্যপ্রাচ্যের তেল সহজে পশ্চিমা বিশ্বে সরবরাহ করা যেত না। গত 28 তারিখ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে কঠোর বিধিনিষেধ জারি করে ইরান। বেশ কয়েকটি জাহাজে হামলাও চালানো হয়। ব্রিটিশ সংস্থা UK মেরিটাইম অপারেশনের তথ্য অনুসারে গত 28 ফেব্রুয়ারি থেকে এই পর্যন্ত হরমুজ প্রণালীতে 10টির বেশি তেলবাহী জাহাজে হামলা হয়েছে। যুদ্ধ শুরুর পর এই প্রথম কোনো দেশের তেলবাহী ট্যাঙ্কার জাহাজকে হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার দাপ্তরিক অনুমোদন দিল ইরান। শেষ করছি চেঞ্জ টিভির প্রতিদিনের গল্প অনুষ্ঠান। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।